বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে সরকার আগাচ্ছে। এটা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। 2010-এ প্রথম পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান করা হয়, যেখানে কয়লাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের নাগরিকদের এবং বিজ্ঞানীদের নানা রকম প্রতিবাদ বা আলোচনার প্রেক্ষিতে বা সরকারের নিজের সচেতনতাই হোক, হোয়াটএভার, 2016 সালে তারা কয়লার উপর নির্ভরতা একটু কমিয়েছিলেন। কিন্তু তখনও আপনার টোটাল এনার্জি মিক্সে কয়লাটাই ছিল প্রধান। তখন সারা পৃথিবী যখন কয়লা থেকে ফিরে আসছে এবং কয়লাতে ইনভেস্টমেন্ট আসছে না, কয়লাতে পরিবেশ দূষণ হয়, আমাদের দেশ ঘনবসতির দেশ, নদীবিধৌত পলিভূমি দিয়ে গঠিত একটা উর্বর দেশ, এখানে যদি পরিবেশ দূষণ হয় তাহলে আমাদের জনস্বাস্থ্য এবং মানুষের জীবন জীবিকার উপর বিরূপ প্রভাব তৈরি হয় ইত্যাদি নানান কারণে প্রতিবাদ অব্যাহত ছিল এবং 2021 সালে সরকার এটাকে আবার রিভিউ করার উদ্যোগ নেয়। 2021 সালে যেটা করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান। আমরা ওইটাতে দেখেছি যে এখন সরকার 41টি এলএনজি প্লান্ট এবং প্রজেক্টস, এটা শুধুই প্লান্ট নয়, টার্মিনাল সহ পরিকল্পনার মধ্যে রয়েছে। এটার তিনটা দিক আছে। একটা হচ্ছে যে এলএনজি তো ইম্পোর্ট করে আনতে হবে, কাজেই আমাদের এনার্জি সেক্টরের যে র মেটেরিয়ালটা পুরাটাই ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপর চলে যাবে, যেটা আমাদের এনার্জি সিকিউরিটির জন্য একটা বিরাট থ্রেট। আপনি যখন র মেটেরিয়ালের জন্য বিদেশের উপর নির্ভরশীল থাকবেন, সেটা আপনার এনার্জি সিকিউরিটিতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে, যেটা কোনো দরকার আদৌ নাই। আরেকটা হচ্ছে যে এটার যে হিউজ অ্যামাউন্ট অফ মানি, আপনার $36 বিলিয়ন উপরে লাগবে এই প্ল্যানগুলি বসাতে, অপারেট করতে প্রায় $14 বিলিয়ন মতো লাগবে। এই যে $50 বিলিয়ন, এই পুরোটাই তো আমাদের জাতিকে বহন করতে হবে আজীবন, টু পে ব্যাক। কাজেই আমার একটা অর্থনৈতিক ঝুঁকি, একটা হচ্ছে আমার জ্বালানি নিরাপত্তা, আর তার সাথে যখন প্ল্যানগুলি এখানে বাস্তবায়িত হবে তখন তার পরিবেশগত বিরূপ প্রভাব। যেমন আপনি এলএনজি টার্মিনালগুলি কোথায় হবে? হবে উপকূলীয় অঞ্চলে, যে সমস্ত জায়গায় আমাদের অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে, আমাদের মৎস্য সম্পদ রয়েছে। এগুলি যখন প্লান্ট স্থাপন করা হবে, এগুলি বেশিরভাগই কৃষি জমিতে করা হচ্ছে। কাজে আমাদের জীবিকার প্রতি এটা হুমকি হবে, আমাদের জীব বৈচিত্র্যের জন্য এটা হুমকি হবে, আমাদের অ্যাকোয়াটিক রিসোর্সের উপর এটা হুমকি হবে, যেটা ফুড সিকিউরিটিতে ইম্প্যাক্ট করবে। আর সারা পৃথিবীতেই এখন গ্যাস পোড়ালে আপনি তো শুধু প্লান্টেই পোড়ায় তা নয়, এটা তো আনতে হয়, পাইপলাইন করতে হয়, তারপর এটাকে প্রসেস করতে হয়। কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিসে দেখা গিয়েছে এর যে মিথেন ইমিশন হয়, সেটা জলবায়ু পরিবর্তনের জন্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি নেতিবাচক। কাজে আমরা যখন সারা পৃথিবী এখন একটা প্ল্যানেটারি এমার্জেন্সির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাতের কারণে, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং ভালো সরকার সমূহ চাচ্ছে কিভাবে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গায় আমরা পুরা উল্টা পথে যদি আগাই, তাহলে আমরা এটা আমাদের দেশের জন্য স্থায়িত্বশীল কোনো কর্মকাণ্ড হিসেবে থাকবে না, অ্যাপার্ট ফ্রম আদার রিস্ক যেগুলি আমি বললাম, আপনার জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক নির্ভরতা, তারপর ঋণের বোঝা, তারপর পরিবেশগত অভিঘাত, জীবন জীবিকার উপর প্রভাব, সর্বোপরি জলবায়ু পরিবর্তনে আরও বেশি অবদান রাখা। কাজে এটা তো দরকার নেই। আমাদের দেশ হচ্ছে একটা আনট্যাপড এনার্জি মাইন। পৃথিবীর অন্য দেশের মতো তো না, আমাদের দেশে সারা বছর সূর্যের আলো থাকে। আমাদের কৃষি জমির কথা বলা হয়, কৃষি জমি কম, মানুষ বেশি, খাদ্যর উপর নির্ভর। রিনিউয়েবল এনার্জি তো টেকনোলজি, আপনাকে ইনোভেশন নিয়ে আসতে হবে। কে বলেছে আপনাকে কৃষি জমির মধ্যে গিয়ে রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করতে? এখন আমি চায়নাতে দেখে এসেছি যে সৌরবিদ্যুৎ প্ল্যান্টের অ্যাপ্রুভাল দিয়েছে এগ্রিকালচার মিনিস্ট্রি, কারণ তার এখানে এগ্রিকালচারাল প্রোডাকশন হচ্ছে যেটার ফুড ভ্যালু কিংবা এটার ইকোনমিক ভ্যালু অনেক বেশি। কাজে এগুলি হচ্ছে রেটরিক তৈরি করা হয়েছে যাতে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি আগামীতে এগোতে পারে। আর আমাদের যে প্ল্যানটা করা হয়েছে সেটা জাইকা ফাইন্যান্স করেছে, জাপানি একটি প্রতিষ্ঠান করেছে। এখানে জাইকার ইনভেস্টমেন্ট রয়েছে কোল প্ল্যান্টে, জাইকার ইনভেস্টমেন্ট রয়েছে এলএনজিতে। কাজে এটা হচ্ছে তাদের
ইন্টারেস্টকে সার্ভ করার জন্য এটা করা হচ্ছে। প্রথমত এটা তাদের জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তারা যেহেতু আমাদের পলিসির জন্য কাজ করছে, তাদের এবং তাদের হয় ইনভেস্টমেন্ট থাকা উচিত নয় সিমিলার সেক্টরে, আর যদি সিমিলার সেক্টরে ইনভেস্টমেন্ট থাকে তাহলে তার পলিসি বানানো উচিত নয়। এটা হচ্ছে নীতিগত একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে সে তো ওপেনলি বলে দিচ্ছে, পলিসির মধ্যে বলছে আমরা বাংলাদেশকে এলএনজি কিনতে সহায়তা করব। আপনি ডাটা দেখেন, এখন তো ওগুলি ওপেন সোর্সের ডাটা পাওয়া যায়। আপনি যে কী পরিমাণ এলএনজি কিনে বসে আছে, তার বিক্রি করার জায়গা লাগবে। তারপর সে অ্যামোনিয়া কোফায়ারের কথা বলছে, হাইড্রোজেনের কথা বলছে, যেগুলি পরীক্ষিত টেকনোলজি নয়, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালাবে। কাজেই আমাদের সরকার তো পরিবর্তিত হয়েছে। আগের সরকারের না হয় দোষ ছিল, তারা বিভিন্ন ধরনের সুশাসনের অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি ছিল, তারা পক্ষপাত করেছে ইত্যাদি। এখন তো সরকার পরিবর্তন হয়েছে, কাজে এই সরকার কেন তাদের অবস্থান সুস্পষ্ট করতে পারছে না এবং কেন দেশের স্বার্থে একটা রিনিউয়েবল এনার্জি বেস পলিসি প্রবর্তনের জন্য আইপিএমপিকে বাতিল করছে না, নতুন করে সেটা করছে না, এটা আমার একটা প্রশ্ন। প্রথমত হচ্ছে, আমার যে পরিমাণ বিদ্যুৎ লাগবে বলে বলা হচ্ছে, এটি একটা ফিকটিশাস অ্যামাউন্ট। আপনি স্কুল কলেজ না পড়ে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। আপনার চাহিদাকে নিরূপণ করতে হবে যথাযথভাবে। কে বলেছে আমার 41 সালে 70,000 মেগাওয়াট লাগবে? কোথা থেকে আপনি এটা পেলেন? আগামী 17 বছরের মধ্যে আপনার 30,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে? এটা তো কোনো যুক্তি হতে পারে না। আগের যে ডিমান্ড অ্যাসেসমেন্টগুলি ছিল, এগুলি জিডিপি সেন্ট্রিক ছিল। আমরা জানি যে ফিকটিশাস ডাটা, ফলস ডাটা, আমাদের পরিসংখ্যানের অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে। কাজে প্রথমত হচ্ছে, আমার বিদ্যুতের সঠিক কী চাহিদা সেটা নিরূপণ করতে হবে। করে আমার যখন কি লাগবে আমি যথাযথভাবে জানবো, তখন সেটার যোগান আমি কিভাবে দিতে পারবো সেটাকে আমাকে নির্ধারণ করতে হবে। আমরা বলছি না আপনি আগামীকালকেই সব রিনিউয়েবলে চলে যান, এটা ফিজিবল নয়। আপনাকে ফেজ আউট করতে হবে, এটা বিশ্বব্যাপী আমরা বলছি, শুধু বাংলাদেশের বেলায় নয়। আপনার পরিকল্পনা থাকবে কিভাবে আপনি 100% রিনিউয়েবলের উপর নির্ভরশীল হতে পারেন আপনার দেশের সমস্ত নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু আপনাকে যেতে হবে ফেজ বাই ফেজ। আপনার ডেভেলপমেন্ট প্ল্যান, প্রজেক্টস, জায়গা, তারপর আপনার এবিলিটি, তারপর আপনার রিসোর্স, এগুলিকে কনসিডার করে ধীরে ধীরে আপনাকে রিনিউয়েবলের দিকে যেতে হবে। এবং বাংলাদেশের যে সম্ভাবনা, আপনি কনজিউমারকে সাপ্লায়ার বানিয়ে দিলেই তো আপনি সব গেম চেঞ্জ হয়ে যায়। আপনি ঢাকার সমস্ত মানুষ এখন কনজিউমার, কিন্তু ঢাকার সমস্ত বাড়ির ছাদ তো সাপ্লায়ার হতে পারত। পৃথিবীর বহু দেশে গ্রিডে মানুষের বাড়ি থেকে পাওয়ার যাচ্ছে না। কাজে এটা তো হচ্ছে আপনার ভিশনের ব্যাপার, এটা হচ্ছে আপনার ইনোভেশনের ব্যাপার। প্রথমত আপনার সেই মাইন্ডসেটটা আছে কিনা। আগের সরকারগুলির ছিল না, পলিটিক্যাল গভর্নমেন্টদের এটা কঠিন, কারণ তাদের নানা রকম ইন্টারেস্টকে কনসিডারেশনে নিতে হয়। বাট এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, তাদের তো আর নানা রকম ইন্টারেস্টকে কনসিডারেশনে নেওয়া উচিত নয়। তাদের উচিত দেশপ্রেম নিয়ে একদম মাইন্ডসেট ঠিক করা, যে কিভাবে আমরা কতদিনের মধ্যে আমাদের দেশকে 100% স্বয়ংসম্পূর্ণ জ্বালানি নিরাপত্তা দিতে পারি নবায়নযোগ্য জ্বালানির উপর ভিত্তি করে। পৃথিবীর বিভিন্ন দেশ তার রোডম্যাপ ঠিক করে ফেলেছে, আমাদের দেশ তো ঠিক করতে কোনো অসুবিধা নেই। স্বাধীনতার 50-60 বছর পরে এসে আমরা বিদেশিদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা বিদেশিদের দিয়ে আমাদের নীতি নির্ধারণ করব, এটার কারণ এটা তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের নিজস্ব এক্সপার্টরা থাকবে, আমরা আমাদের পলিসি বানাবো। আমরা প্রয়োজনে বিদেশিদের সহায়তা নিব, টেকনোলজি নিব, পরামর্শ নিব, ডাটা নিব, ফাইন্যান্স নিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের নীতি নিজেরা তৈরি করব, যে নীতি হবে আমার দেশকে একটা শক্ত স্থায়িত্বশীল ভিত্তি দেবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।